পরাবৃত্তটা যেদিকে মুখ করে থাকবে। আই হোপ তোমরা এটা বুঝে গেছো, যেদিকে মুখ করে থাকবে মানে কি। একটু খেয়াল করে দেখতে পারবা এখন যে অংশটা আমরা নিয়ে কাজ করতেছি এটা কোন দিকে মুখ করা আছে দেখো তো। এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে মুখ করা আছে। এই যে দেখো, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে মুখ করা আছে। তো তাহলে আমরা বলবো এই এক্স অক্ষটা হচ্ছে অক্ষরেখা। তাহলে আবার বলি, অক্ষরেখার পরিচয়টা কি? তুমি প্রথমে দেখবা পরাবৃত্তটা কোন দিকে মুখ করে আছে। যেদিকে মুখ করে থাকবে, যেদিকে মুখ করে থাকবে ওইটারই বলা হয় তার অক্ষরেখা। আবার বলবো, আবার আবার বলি শোনো, অক্ষরেখার পরিচয়টা কি। পরাবৃত্তটা যেদিকে মুখ করা থাকবে ওই দিকে যে রেখাটা থাকবে ওইটি হচ্ছে তার অক্ষরেখা। এখন আমি যদি বলতাম যেমন অক্ষরেখা এখন হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে এটা আসলে এক্স অক্ষের ধনাত্মক দিক বলা ঠিক হবে না। অক্ষরেখা তো পুরোটাই, এই যে রেখাটা দেখতেছো এই পুরোটাই হচ্ছে অক্ষরেখা। আবার অক্ষরেখার দুইটা দিক হতে পারে, এটা হচ্ছে পজিটিভ দিক অথবা নেগেটিভ দিক। এখন যদি এইভাবে থাকতো তাহলে বলতাম তার অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ। এখন যদি নিচের দিকে থাকতো তাহলে কিন্তু অক্ষরেখা ওয়াই অক্ষই বলতাম, তবে এটা একটু সাইনটা বলতাম আর কি, যে নেগেটিভ দিকে মুখ করে আছে। তো তো কিন্তু ওয়াই অক্ষ পুরোটারই অক্ষরেখা বলা হবে, কিন্তু এটা নেগেটিভ দিকে মুখ করে আছে, এটাও তোমার বুঝতে হবে। আবার ঠিক কিরকম যদি এটা এইভাবে থাকতো তাহলে তার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষই কিন্তু তার নেগেটিভ দিকে। আশা করি এই জায়গাটা বুঝে গেছো। পরাবৃত্তটা যেদিকে মুখ করা থাকবে এইদিকে একটা, এইদিকে যে রেখাটা এটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখার উপরে একটা বিন্দু থাকবে। কি বলছি? অক্ষরেখার উপরে একটা বিন্দু থাকবে। এটা কিন্তু যে কোনো বিন্দু না, এটা একটা স্পেশাল বিন্দু। যেমন বৃত্তের একটা স্পেশাল বিন্দু থাকে, এটা হচ্ছে, এটার আমরা বলি কেন্দ্র। তুমি কি বলতে পারবা যে কেন্দ্র যে কোনো বিন্দু? অবশ্যই না, কেন্দ্র একটা স্পেশাল পয়েন্ট, তার খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। তার বৈশিষ্ট্যটা হচ্ছে এই বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব সেম আসবে, যে কোনো বিন্দুর দূরত্ব সেম আসবে। আর এইদিকে পরাবৃত্তের ক্ষেত্রে যে বলতেছি যে একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটাকে আমি পরে বলতেছি, তুমি শুধু এতটুকু বুঝো যে এই যে অক্ষরেখার উপরে যে একটা বিন্দু, এইটা স্পেশাল একটা বিন্দু, যে কোনো বিন্দু না। এই যে বিন্দুটা, এটার বাংলা নাম হচ্ছে বাংলায় বলে আমরা এটার উপকেন্দ্র, বাংলায় বলে আমরা এটার উপকেন্দ্র। আর তার ইংরেজি নাম হচ্ছে ফোকাস। দুইটা নামই মনে রাখো, ফোকাস অথবা উপকেন্দ্র, সেম জিনিস। এখন যেহেতু আমরা যেটা নিয়ে কাজ করতেছি তার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের দিকে, তাহলে এই ফোকাসটা যেহেতু অলওয়েজ অক্ষরেখার উপরেই হয়, আমার একটু জানাও তো এটা কি জিরো সামথিং না সামথিং জিরো? এই বিন্দুটা, এই বিন্দুটা কি জিরো সামথিং হবে না সামথিং জিরো হবে? এই পোলাপান একটু টেক্সট করো, এটা কি জিরো সামথিং, বিন্দুটা কি জিরো সামথিং না সামথিং জিরো? সামথিং জিরো, সামথিং কমা জিরো, মানে প্রথমে একটা কিছু থাকবে তারপরে জিরো আর কি। তাহলে আচ্ছা, এটা মাই হোপ বুঝে গেছো, জিরো সামথিং অথবা সামথিং জিরো। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এ জিরো, এ কমা জিরো। তো এটারে এ জিরো ধরার কারণ কিন্তু তোমরা বুঝতেছো যে এখন কেউ যদি বলো যে আমি এখানে এ ধরলাম কি জন্য, তোমার ইচ্ছা হলে তুমি এম এন অপি কিউ যা যা খুশি তাই ধরতে পারো, আমার কোনো অসুবিধা নাই। আমি তারে আপাতত ধরতেছি এ জিরো। যেহেতু এই বিন্দুটা এ জিরো, তার মানে মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা যে এ, এটা কিন্তু আমি বুঝে গেছি যে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হবে এ এর সমান। আশা করি এটা তোমরাও বুঝে গেছো যে মূল বিন্দু থেকে এই দূরত্বটা আসবে এ এর সমান। তো এই যে এ যে দূরত্বটা, এটা কিন্তু একটা সংখ্যা। আবার বলি, এটা কিন্তু একটা সংখ্যা এ। যে ধরুন আমি যদি বলতাম 50, তার মানে মূল বিন্দু থেকে এই দূরত্বটা অবশ্যই 5 আসতো, এটা অবশ্যই বোঝা যাচ্ছে। তো ফোকাসের একদম একটাই বৈশিষ্ট্য। ফোকাস কি বলছি? ফোকাস অলওয়েজ অক্ষরেখার উপরে অবস্থিত, এই কথাটা একটু মনে রাখো। ফোকাস কোথায় থাকবে অলওয়েজ? ফোকাস অলওয়েজ অক্ষরেখার উপরে থাকবে, অক্ষরেখার উপর, একদম উপরে থাকবে, অক্ষরেখার উপরে থাকবে। এখন তাহলে আমরা ফোকাসটার বুঝে গেলাম, ফোকাসটারে এস বলা হয়, ফোকাসটা হচ্ছে এস। এই যে বিন্দুটা, যে বিন্দুটাতে পরাবৃত্ত অক্ষরেখারে স্পর্শ করবে এটার বলা হয় শীর্ষবিন্দু। তাহলে কি বলতেছি? শীর্ষবিন্দু। যদি প্রশ্ন করা হয় শীর্ষবিন্দু কাকে বলে, তাহলে বলবো
অক্ষরেখা এবং পরাবৃত্তের যে ছেদবিন্দু তারে বলা হয় শীর্ষবিন্দু। আমরা যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে আমাদের শীর্ষবিন্দুটা হচ্ছে 0 0। তাহলে শীর্ষবিন্দুটারে আমরা যদি বলি ও, ফোকাসটারে বলি যদি এস, তাহলে ও থেকে এস এর দূরত্বটা কিন্তু স্মল এ এর সমান। আশা করি এটা তোমরা সবাই বুঝে গেছো। তাহলে শীর্ষবিন্দুর পরিচয়টা একটু মনে রাখো। শীর্ষবিন্দুর পরিচয়টা হচ্ছে পরাবৃত্ত অক্ষরেখারে যে বিন্দুতে ছেদ করবে ওইটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। এবং স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী এটা 0 0 হবে। সবার জন্য যে 0 0 হতে হবে এমন কিন্তু না। এটা আমরা পরে শিখবো যে এখন একটা পরাবৃত্ত যদি এইভাবে ছেদ করতো তাহলে অবশ্যই আর তোমরা দেখতেছো এখন যে বিন্দুতে ছেদ করছে এটা 0 0 হইতো না, অথবা এইভাবে উপরেও তো থাকতে পারে। এটা যে কোনো কিছু হতে পারে। আপাতত স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী তার মান কত এটা বলো। স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী তার মান হচ্ছে 0 0। তাহলে শীর্ষবিন্দুর পরিচয়টা কি বলছিলাম? অক্ষরেখা পরাবৃত্তরে যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর উপকেন্দ্র বা ফোকাসের পরিচয়টা কি? উপকেন্দ্র হচ্ছে অক্ষরেখার উপরে একটা স্পেশাল বিন্দু। তার বৈশিষ্ট্যটা একটু পরে বলতেছি। এখন আসো, শীর্ষ থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার বিপরীত পাশে আরেকটা বিন্দু আছে। কি বলছি আবার বলি? শীর্ষ থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার বিপরীত পাশে আরেকটা বিন্দু আছে। এই বিন্দুটার নাম নাই, এই বিন্দুটার আসলে নাম জানি না আমি। যেমন এইদিকের এই বিন্দুটার একটা নাম আছে ফোকাস বা উপকেন্দ্র, এই বিন্দুটার এমন কোনো নাম নাই। এই জন্য আমি এই বিন্দুটার নাম আপাতত তোমাদেরকে বলবো, ধরে নাও নাম না জানা বিন্দু। হ্যাঁ, আমি এটার নাম দিয়ে দিই। এটার নাম হচ্ছে নাম না জানা বিন্দু। নাম না জানা বিন্দু। যখন নাম না জানা বিন্দু বলবো তখনই তোমাদের মাথায় যেন আসে যে এটা হচ্ছে ওই বিন্দুটা শীর্ষ থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার বিপরীত পাশে একটা বিন্দু। এটাই হচ্ছে আমাদের নাম জানি না, তাই এটার নাম দিয়ে দিলাম আমি নাম না জানা বিন্দু। এখন আমার একটু বলো, এই নাম না জানা বিন্দুর স্থানাঙ্কটা কি আসবে? সবাই জানাও, এই নাম না জানা বিন্দুর স্থানাঙ্কটা কি আসবে? এই কেউ বুঝতেছো না তোমরা এটার স্থানাঙ্কটা কি আসবে নাম না জানা বিন্দুটার? হ্যাঁ, আচ্ছা, তন্নি বলতেছে সামথিং কমা জিরো। এটা তো শিওর আসবে। এটা এখন সামথিং কমা জিরো বলার দরকার নাই, আমরা এখন নির্দিষ্ট করে বলতে পারি ওই সামথিংটারে এখন আমরা চিনি। ওই সামথিংটারে আমরা এখন চিনি। -a, আচ্ছা ঠিক আছে, তাহলে আই হোপ সবাই বুঝে গেছো। এটা হচ্ছে -a, 0। যেহেতু আমি এটারে 1,0 বলেই দিছি, তাহলে এটা অবশ্যই -a,0ই হবে। এখন তাহলে এটার নাম দিয়ে দিলাম, ধরে নাও কি দেওয়া যায়, জেড দিয়ে দিলাম। এই যে নাম না জানা বিন্দুটার নাম দিলাম জেড। এখন আমার একটু বলো ও থেকে জেড এর দূরত্ব কত? এই সবাই জানাও ও থেকে জেড এর দূরত্ব কত? ও থেকে জেড এর দূরত্ব কত? এ, আচ্ছা, কেউ আবার কি বললো না, মাইনাসে বললো না। দূরত্বটা তো কখনো মানে মাইনাস হয় না, তাই আর কি। আচ্ছা, তাহলে আই হোপ এতটুকু তোমরা বুঝে গেছো যে ওজেড হচ্ছে এ এর সমান। যদি আমার দরকার পড়ে তাহলে আমি দূরত্বটারে কিন্তু এই বলবো, কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে তো এটা -a,0। এখন আমি যারে বলি শুধু ওই আনসারটা বলবা। ধরো আমি এদিকে একটা রেখা টানবো, এই যে রেখাটা টানতেছি, এই যে রেখাটা টানতেছি, এই রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা। কি রেখা? এটার নাম হচ্ছে আহ নিয়ামক রেখা। নিয়ামক রেখা। এই যে নিয়ামক রেখা দেখতে পাচ্ছ, এটার দুইটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা শুনো। প্রথমত ও অলওয়েজ অক্ষরেখার উপর লম্ব। দেখো তো ঠিক আছে কিনা, অক্ষরেখার উপর লম্ব কিনা। এই যে এটা অক্ষরেখা, তার উপর তো এই রেখাটা লম্ব। ও
যে দিকেই থাকুক না কি জন্য অক্ষরেখা ও অলওয়েজ অক্ষরেখার উপর লম্ব হবে, এবং অলওয়েজ ওই যে নাম না জানা বিন্দু আছে ওই নাম না জানা বিন্দু দিয়ে যাবে। তাহলে আবার বলতেছি, অক্ষরেখার নিয়ামক রেখার দুইটা বৈশিষ্ট্য, অলওয়েজ অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। কে বলবা? এই তন্নি বলো, তার সমীকরণ কি আসবে? নিয়ামক রেখার সমীকরণ এতটুকু দেখে তুমি কি বুঝছো? এই নিয়ামক রেখাটার সমীকরণ কি আসবে একটু লিখো, নাহলে তুমি আনমিউট করে বলতে পারো, আমি শুনবো তোমায়। নিয়ামক রেখার সমীকরণ কি আসবে? এখন পর্যন্ত যা বলছি এটা দেখে তোমার কি মনে হচ্ছে? না বুঝলে বলতে পারো যে আচ্ছা বোঝা যাচ্ছে না, আমি হয়তো আবার বলবো। আচ্ছা তোমরা তোমরা সবাই একটু এসএমএস করে জানাও তো এই নিয়ামক রেখাটার সমীকরণ কি আসবে, এটা বোঝা যাচ্ছে কিনা। প্রীতি বুঝে গেছে না? সবাই বুঝে গেছি, তাইলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। জীবনেও মুখস্থ করতে যাইও না, কারণ এটা কিন্তু থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এটা 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 মুখস্থ করার কোনো দরকারও মনে করতেছি না, কারণ হ্যাঁ ঠিক আছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। কারণ প্রথম কথা হচ্ছে আমি বুঝে গেছি এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তাই আমি এক্স লিখবো, তাই এক্স লিখবো। আর এক্স মানে হচ্ছে যে বিন্দু দিয়ে যায় তার বুঝ, এটার বুঝটা হচ্ছে মাইনাসে। তো এই যে নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু মাইনাসে, এটা মুখস্থ করতে যাইও না, বিপদে পড়ে যাবা। কারণ আমি আবার বলতেছি, চিহ্ন যদি আমি এটা একটু চেঞ্জ করে দেই, মানে এইদিকে মুখ না করে যদি অন্যদিকে মুখ করা থাকে, তাহলে তো চেঞ্জ হয়ে যাবে সবকিছু। তো অবশ্যই আমরা মুখস্থ করবো না। তো আমরা এটা বুঝতেছি যে আমাদের যে নিয়ামক রেখাটা তার দুইটা বৈশিষ্ট্য, প্রথমত হচ্ছে অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। এই দুইটা জিনিস জীবনও চেঞ্জ হবে না। অক্ষরেখা মানেই কি বলতেছি, নিয়ামক রেখা মানেই অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। এখন যে কোনো দিকেই নাম না জানা বিন্দু থাকুক, যে কোনো দিকেই অক্ষরেখা থাকুক, অলওয়েজ অক্ষরেখার উপর লম্ব, কি বলতে, হ্যাঁ অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। এখন আসো, তোমাদের যে এতক্ষণ বলতেছিলাম যে ফোকাসের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা একটু শোনো। হিসাব করে দেখা গেছে ফোকাস থেকে পরাবৃত্তের উপর যদি আমরা যে কোনো একটা বিন্দু নেই, কি বলছি, কি বলছি যে ফোকাস থেকে, ফোকাসটা তো চিনতে পারছো, পরাবৃত্ত তো এই যে পরাবৃত্ত, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যদি যে কোনো একটা বিন্দু নেই, ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে যদি নিয়ামক রেখার উপর আরেকটা দূরত্ব বের করি, ধরো এই এই যে দূরত্ব, এটা নাম দিয়ে দিলাম, আমি একটা নাম দিয়ে দিই, ধরো এম। এই যে এম জেড, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এই সৃষ্টি কি আমাদের দেখতে আসছো নাকি? টাইম ভুল করে চলে আসছে। আচ্ছা তাহলে কি বলতেছি, ফোকাসের বৈশিষ্ট্যটা একটু শোনো। আমরা যদি পরাবৃত্ত থেকে কি বলছি, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নেই, কি বলছি, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, তাহলে পি এর পরিচয়টা কি? পি হচ্ছে যে কোনো বিন্দু, আবার বলি পি হচ্ছে যে কোনো বিন্দু। ফোকাস থেকে পরাবৃত্তের উপর যদি যে কোনো বিন্দু নাও, তাহলে এটা ধরলাম আমি এস পি, এবং ওই বিন্দু থেকে যদি নিয়ামক রেখার উপর দূরত্বটা বের করো, যদি পিএম নাও, তাহলে এই দুইটার অনুপাত অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে। এটাই হচ্ছে ফোকাসের বৈশিষ্ট্য। তাহলে কি বলছি, ফোকাস থেকে পরাবৃত্তের উপর অপরস্থ যে কোনো একটা বিন্দু এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব এর অনুপাত অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা আসবে। এই সৃষ্টি কি আমাদের দেখতে আসছো নাকি? আজকে ক্লাস কয়টায়? আজকে আমি জিজ্ঞেস করলাম সেকেন্ড পেপার না আজকে। হ্যাঁ সেকেন্ড পেপার তো, কয়টায় ক্লাস? 11:30টায়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস করো, তুমি চুপ মাইরা বসে থাকো। আজকে সেকেন্ড পেপার 11:30টায় না, 12:30টায় ক্লাস। তুমি রুটিন পাও নাই, 12:30টায় ক্লাস, ফিজিক্স ক্লাস জাস্ট 12:30টায়। তাহলে কি বলতেছিলাম, যে ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব,
ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাতে একটা ধ্রুব সংখ্যা। এই যে ধ্রুব সংখ্যা ই, এই ইরে বলা হয় উৎকেন্দ্রিকতা। কি বলছি? উৎকেন্দ্রিকতা। আমি এই জিনিসটা অন্যভাবে বলতেছি, দাঁড়াও, হয়তো বুঝতেছো না অনেকে। এই যে ফোকাসটা দেখতেছো বা এস বিন্দুটা দেখতেছো, এস বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দু যদি তুমি নেও তাহলে এই জিনিসটা মানবে না। এই জিনিসটা বলতে কি, ওই যে ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু ডিভাইডেড বাই ওই বিন্দু দেখে নিয়ামক রেখার দূরত্ব। এখন পি বিন্দুটা যে তোমার এখানে নিতে হবে এমন না, কিন্তু তুমি পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নাও, এই পরাবৃত্ত কি অসংখ্য বিন্দু সমন্বয়ে গঠিত না? তুমি এখানে নিতে পারো। এখানে নেওয়ার পর তুমি এই এস থেকে এই বিন্দুর দূরত্ব বের করো, ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে এইখানের দূরত্ব বের করো, দেখবা ঘুরে ঘুরে ওই ই পাবা তুমি অলওয়েজ। ই মানে আমি যদি একটা সংখ্যা দিয়ে বলি, যে ধরে নাও এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম এন, কিউ এন, তাহলে আমরা যদি এস পি, এই যে এস থেকে পি ডিভাইডেড বাই পি বাই এম নেই, ধরে নাও আসলো 7, ধরে নাও, আমি আমি কিন্তু জানি না কত আসবে, কত আসবে এটা পরে বলতেছি, ধরে নাও 7 আসলো, এসপি বাই পিএম সমান 7 আসলো। তাহলে এসপি বাই পিএম এর বাংলা হচ্ছে ফোকাস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, ফোকাস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব মানে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। এটার আনসার যদি 7 আসে, এখন যদি তুমি, এখন যদি তুমি পি না তার উপরে আরেকটা বিন্দু নাও কিউ, তাহলে তুমি দেখবা যে এখন আমরা ধরে নাও এস কিউ বের করবো। এস কিউর বাংলা নাম কি? ওই ফোকাস থেকে একটা যে কোনো বিন্দু ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, মানে কিউ ডিভাইডেড বাই এন, তাও তুমি 7ই পাবা। মানে এই নাম্বারটা চেঞ্জ হবে না, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। তাহলে এটার বাংলাটা কি দাঁড়াইছে? ফোকাস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব এর অনুপাত, অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা, তারে বলা হয় উৎকেন্দ্রিকতা। আর এটাই হচ্ছে আমাদের ফোকাসের স্পেশালিটি। এই জিনিসটা একমাত্র ফোকাসই মেনে চলবে, আর কোনো বিন্দু মেনে চলবে না। যেমন বৃত্তটা কেন্দ্র মেনে চলে, কেন্দ্রের বৃত্তের কেন্দ্রের বৈশিষ্ট্য কি, যে ওই বিন্দু থেকে সব বিন্দুর দূরত্ব সমান, পরিধির উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, কেন্দ্র তো এই জিনিসটা মেনে চলে। ফোকাস মানে পরাবৃত্তের ফোকাস এই জিনিসটা মেনে চলে, শুধু পরাবৃত্তের ফোকাস না, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনোটা জিনিসের, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনোটা জিনিসের মান কি মেনে চলে, যে এসপি ডিভাইডেড বাই পিএম, মানে ফোকাস থেকে পরাবৃত্তের উপরস্থ বা উপবৃত্ত বা অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দুর দূরত্বের অনুপাত, অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা আসবে। এই জিনিসটার বলা হয় উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে ই। এই উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে কনিক্স 3 প্রকার, একটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত একটা এবং হচ্ছে অধিবৃত্ত। হিসাব করে দেখা গেছে পরাবৃত্তের ক্ষেত্রে, হিসাব করে দেখা গেছে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1, ই এর মান 1, পরাবৃত্তের ই এর মান 1, এক্স্যাক্টলি 1, উপবৃত্তের ই এর মান 1 এর চেয়ে ছোট, আর অধিবৃত্তের ই এর মান 1 এর চেয়ে বড়, আর বৃত্তের ই এর মান 0। যেহেতু বৃত্তের ই এর মান 0, এই জন্য বৃত্তরে কোনো কনিক্স ধরা হয় না। আবার বলি, যেহেতু বৃত্তের ই এর মান 0, তাই বৃত্তরে কনিক্স এর হিসাবে নিয়ে আসা হয় না। এই জন্যই তোমাদের একটু আগে বলতেছিলাম যে বৃত্ত আসলে কনিক্স না। তাহলে কনিক্স হচ্ছে 3টা, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এটা কিসের জন্য? এইটা লেখা লাগবে না, তোমাদের সাইটে দিয়ে দিব। এটা হচ্ছে পরাবৃত্তের ই এর মান 1, উপবৃত্তের ই এর মান 1 এর চেয়ে ছোট এবং অধিবৃত্তের ই এর মান 1 এর চেয়ে বড়। এটা তুমি মনে রাখার উপায়টা একটু বলি, মনে রাখার উপায়টা বলি। হ্যাঁ, অধিকতার অর্থ কি? অধিক মানে কি? অধিক না, মানে 1 এর চেয়ে অধিক। এই যে 1 এর চেয়ে অধিক, ই এর মানটা 1 এর চেয়ে অধিক কার? অধিবৃত্তের। উপবৃত্ত তোমরা জানো কিনা? উপ মানে হচ্ছে সাব, মানে হচ্ছে নিচেরটা, নিচে বোঝানোর জন্য সাব বা উপ বোঝানো হয়। উপশ্রেণী মানে শ্রেণীর নিচেরটা কি আমরা উপশ্রেণী বলি না? উপজাতি মানে কি জাতির উপর নিচেরটা, মানে এরকম তোমরা জানো কিনা যে উপকথার অর্থ হচ্ছে নিচ বা নিচু বোঝানোর জন্য বা কম বোঝানোর জন্য উপ ব্যবহার করা হয়। তাহলে উপবৃত্ত মানে হচ্ছে যার মান 1 এর চেয়ে ছোট। তাহলে তো আরেকটা রয়ে গেছে, আরেকটা কি হবে? আরেকটা, একটা যেহেতু 1 এর চেয়ে বড়, আরেকটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাহলে আরেকটা 1 এর সমান হতে হবে। তাহলে 1 এর সমান কার? 1 এর সমান হচ্ছে পরাবৃত্তের। তাহলে আবার বলতেছি, ই এর মান যদি 1 এর, ই এর মান যদি 1 এর সমান হয় তাহলে পরাবৃত্ত, যদি 1 এর চেয়ে ছোট হয় উপবৃত্ত, 1 এর চেয়ে বড় হলে অধিবৃত্ত। এই হচ্ছে আমাদের কনিক্স 3 প্রকার। এই যে ই, ই এর বাংলা নাম কি? ই এর বাংলা নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কাকে বলে? উৎকেন্দ্রিকতা হচ্ছে ফোকাস থেকে কোনো একটা কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, এই যে দেখো এসপি, ফোকাস থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দুর দূরত্ব, যা আসবে এই দুইটার অনুপাতই হচ্ছে ই। আমার চিত্র অনুযায়ী তোমাদের কি মনে হচ্ছে এসপি আর পিএম সমান হবে?
সমান হবে না, কিন্তু কিন্তু আমি আসলে অ্যাকচুয়াল চিত্রটা অঙ্কন করতে পারছি না, তো তাই এমন হয়েছে। আমি তোমাদের একটা চিত্র দেখে আনি, তাহলে মোটামুটি কিছু একটা বুঝতে পারবা। দাঁড়াও। আচ্ছা, এখানে তো দেখা যায় কি নাই, ফুলফিল চিত্রটা অঙ্কন করেছে না। এই যে এখান থেকে তুমি বুঝতে পারবা, একটু খেয়াল করো। এই যে পি আমাদের হচ্ছে ফোকাস, এখান থেকে পরাবৃত্তের উপর যদি যে কোনো একটা বিন্দুর দূরত্ব নেই, দেখো এই দূরত্বটা যা আসবে এখান থেকে এই দূরত্বটা সেম আসবে। এই জন্য আমরা বলি পরাবৃত্তের ই এর মান 1। আর একটা সহজ সহজ একটা এক্সাম্পল দিই, মানে সহজ একটা প্রমাণ দেই তোমাদের। সহজ প্রমাণটা হচ্ছে, আমরা তো পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু নিতে পারবো, তাই না? আমরা তো যে কোনো বিন্দু নিব। আচ্ছা, এই বিন্দুটাও তো পরাবৃত্তের উপরে, তাই না? এখন দেখো তাহলে, ফোকাস থেকে এই বিন্দুর দূরত্বটা নেও, এটা যা পাবো এখান থেকে নিয়ামক রেখার দূরত্ব তো সেম আসবে। এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রমাণ, যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এস থেকে পি, পি মানে কিন্তু যে কোনো বিন্দু ছিল এই পরাবৃত্তির উপর, যে কোনো বিন্দু, এই এস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাতটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই, এবং পরাবৃত্তের ক্ষেত্রে এটার মান 1 হয়ে যাবে। আমার একটু জানাও, এখন পর্যন্ত যা বলছি এগুলা কি বুঝছো না আবার রিপিট করবো? প্লিজ একটু জানাও সবাই। এই আশফাক, বোঝা যাচ্ছে নি রে? প্রীতি, এই বৃত্তেরই জিরো কেন আমি এখন প্রমাণ দিব না? বৃত্ত এখানে অঙ্কন করে দেখাতে পারবো না। বৃত্তের আসলে জিরো বলতে বৃত্তের কোনো উৎকেন্দ্রিকতা নাই। বৃত্তের এমন কোনো টার্মই নাই যে তার ফোকাস থেকে ওই বিন্দুর দূরত্ব যা, ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব তা, এরকম কোনো সেন্টেন্সই নাই, বুঝছো? মানে এরকম উৎকেন্দ্রিকতা বলতেই নাই তার, এই জন্য জিরো ধরা হয়। মানে উৎকেন্দ্রিকতা বলতে আমরা কি শিখছি, যে ভাইয়া, ফোকাস। হ্যাঁ বলো। উপবৃত্ত এই উপবৃত্ত ভাইয়া, তো আমরা পরে অধিবৃত্ত পরে আর দেখবো। উপবৃত্তর যে বৃত্তের মান, ওয়ানের যে ছোট কি মানে জন্য, ওয়ানের কম। বড় কি জন্য, এইসব তো আমি পরে প্রমাণ দিব। আমরা আজকে পরাবৃত্ত শিখতেছি, আমি ওই গ্রাফসে যেতে পারবো না এখন। পরাবৃত্ত উপবৃত্তের কি উপবৃত্ত এবং অধিবৃত্তের আলাদা চ্যাপ্টারই তো আমি ওই পরাবৃত্তের ইয়ের মান যে 1, এটা তুমি মানতেছো কিনা এটা বলো। এটা যদি না মানো তাহলে আমি হয়তো আরো প্রমাণ দিব যে পরাবৃত্তের ইয়ের মান 1। এটা কি বুঝে যায়? আচ্ছা, আশা করি এটা এটা তোমরা বুঝতেছো যে পরাবৃত্তির এর মান যে 1 আসবে। এই যে প্রমাণ তো একটা দিলামই, তুমি এস থেকে এই বিন্দুটা নেও না, যে কোনো বিন্দু হিসেবে এই বিন্দুটা নেও না, এই বিন্দু থেকে আবার ওই নিয়ামক রেখার দূরত্ব বের করে না, তাহলে যা পাবা এটি হচ্ছে আমাদের 1 চলে আসবে। তাহলে আমি আবার সবগুলার পরিচয় দিব। যদি প্রশ্ন করা হয় অক্ষরেখার পরিচয় কি, অক্ষরেখা জিনিসটা কি? একটা পরাবৃত্ত যেদিকে মুখ করে থাকবে, একটা পরাবৃত্ত যেদিকে মুখ করে থাকবে, এটাই হচ্ছে তার অক্ষরেখা। ফোকাসের পরিচয় হচ্ছে ফোকাস অলওয়েজ অক্ষরেখার উপরে অবস্থিত হবে। এই যে দেখো, এখানে হচ্ছে অক্ষরেখার উপরে অবস্থিত। তারপরে আসো, শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে পরাবৃত্ত অক্ষরেখারে যে বিন্দুতে ছেদ করবে, পরাবৃত্ত অক্ষরেখারে যে বিন্দুতে ছেদ করবে এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে ফোকাস যতটুকু দূরে, শীর্ষবিন্দু থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক তার বিপরীত পাশে একটা বিন্দু আছে। কি বলছি আবার বলি, শীর্ষবিন্দু থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক তার বিপরীত পাশে একটা বিন্দু আছে। ওই বিন্দুটার নাম হচ্ছে নাম না জানা বিন্দু, যেহেতু তার নাম জানি না তাই বলতেছি নাম না জানা বিন্দু। এরপর আসুন নিয়ামক রেখার পরিচয় কি? নিয়ামক রেখা অলওয়েজ অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দেয়া যায়। আবার বলি, নিয়ামক রেখা অলওয়েজ অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। আশা করি এতটুকু বুঝে গেছো। এখন আসো উৎকেন্দ্রিকতা কি? উৎকেন্দ্রিকতা হচ্ছে ফোকাস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাত। আবার ফোকাস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাতটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা ই। এবং আমরা তিনটা মান শিখলাম, পরাবৃত্তের ই এর মান 1, উপবৃত্তের ই এর মান 1 এর চেয়ে ছোট এবং অধিবৃত্তের ই এর মান 1 এর চেয়ে ছোট বড়। এখন আমরা যে পরাবৃত্তটা শিখতেছি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা খুঁজে বের করব। পি এর পরিচয়টা কি ছিল মনে আছে তো? পি কিন্তু যে কোনো বিন্দু। আবার বলি, পি ছিল যে কোনো বিন্দু। পি যদি যে কোনো বিন্দু হয়, তাহলে আমি ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। কারণ এটা যেহেতু যে কোনো বিন্দু, তুমি তো এটার একটা সংখ্যা দিয়ে কি করতে পারো না, কারণ ও যে এখানেই থাকবে কিসের বিশ্বাস, ও তো নিচেও নামতে পারে আর একটু উপরেও যেতে পারে। তাই ও যেহেতু চলবিন্দু বা যে কোনো বিন্দু, তাই আমি তারে ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। এখন আমার একটু জানাও, এই পি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমি এক্স কমা ওয়াই ধরে নিছি, এখান থেকে যদি আমি এখানে একটা লম্ব অঙ্কন করি, এই রেড অংশটুকুর দৈর্ঘ্য কত? সবাই একটু জানাও, এই রেড অংশটুকুর দৈর্ঘ্য কত জানাও?
এই রেড অংশটুকুর দৈর্ঘ্য কত বলো? হ্যাঁ, রেড অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। আই হোপ এটা সবাই বুঝতে পারছো, রেড অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, কারণ এটা যেহেতু এক্স কমা ওয়াই, তার মানে মূল বিন্দু থেকে আমি একটা আচ্ছা গ্রিন কালার নেই, মূল বিন্দু থেকে এইদিকে যেতে হবে এক্স পরিমাণ এবং উপরের দিকে যেতে হবে ওয়াই পরিমাণ, এই জন্যই তো এটা এক্স কমা ওয়াই। তাহলে এই কথাটা একটু মনে রাখো। আচ্ছা এটা এই বিন্দুটা একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম কিউ বিন্দু। এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে ও কিউর দৈর্ঘ্য কিন্তু এক্স। কেউ না বুঝলে প্লিজ বইলো। ও কিউর দূরত্ব কিন্তু এক্স আর পি কিউর দূরত্ব কিন্তু ওয়াই, এটা একটু মনে রাখো। হ্যাঁ, আর এস এস বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি এস হচ্ছে এ জিরো, আর পি বিন্দুর স্থানাঙ্কও কিন্তু জানি পি হচ্ছে এক্স ওয়াই। এখন আমরা ওই কি বের করব, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বের করব, তার পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বের করব। এখানে লিখে একটু যেন দেখতে পাই আর কি, সুবিধা হবে। একটু দেখো, আমরা জানতাম যে কোনো কোণ এক্স এর জন্য এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু কি আসবে, ই আসবে। তাহলে এর পরের লাইনে অবশ্যই লিখে দিতে পারবো এসপি ইকুয়াল টু ই ইনটু পিএম, এটা যে কোনো কোণ এক্স এর জন্য। আমরা যেহেতু আজকে পরাবৃত্ত পড়তেছি এবং পরাবৃত্তের ই এর মান 1, তাহলে অবশ্যই তার ই রেয়াল লিখবো না, কারণ এটা 1 হয়ে যাবে। কারণ পরাবৃত্তের, আবার বলতেছি, পরাবৃত্তের ই এর মান কিন্তু 1, আর 1 ইনটু সামথিং লেখার দরকার নাই। আর আমরা আসলে স্পষ্টতই বুঝতেছি এই ই এর মান যদি 1 হতে হয়, তাহলে এসপি এবং পিএম সমান হতে হবে। এই এসপি এবং পিএম সমান হলেই তো তার মানটা 1 আসবে, নাহলে তার 1 আসতো না। এখন এসপির মান বসাবো এবং পিএম এর মান বসাবো। দেখো এসপি কিভাবে বের করব, এস এর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি এ জিরো, পি এর স্থানাঙ্কও কিন্তু জানি পি কিন্তু এক্স কমা ওয়াই। তাহলে এসপি কি হবে, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব রোড ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। কি করছি আবার বলি, এখানে কিছুই করে নাই, জাস্ট বিন্দু থেকে বিন্দুর দূরত্ব সূত্র বের করছি। এস হচ্ছে এ জিরো বিন্দু আর পি হচ্ছে এক্স ওয়াই, তাহলে এসপির মান আমরা বের করতে পারবো বিন্দু থেকে বিন্দুর দূরত্বের সূত্র দ্বারা। এই যে আশা করি এই জায়গাটা বুঝে গেছো। এখন সব পিএম বের করব। আচ্ছা, পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি, পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, কিন্তু এই যে এম বিন্দুটা, এটারে কিন্তু আমরা জানি না, এম টা কিন্তু আমরা জানি না। তুমি কি এম এর স্থানাঙ্ক কত বলতে পারবা? অবশ্যই এম এর স্থানাঙ্ক আমরা জানি না। জাস্ট এটা এটা বুঝতেছি যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার বৈশিষ্ট্য মনে আছে তো? নিয়ামক রেখা কিন্তু অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। আবার বলি, অক্ষরেখার উপর লম্ব এবং নাম না জানা বিন্দু দিয়ে যায়। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে এসপি আর এদিকে হচ্ছে পিএম। এসপি পিএম, এসপি ডিভাইডেড বাই পিএম, এটি হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এখন পিএম কিভাবে বের করব? পি এর স্থানাঙ্ক যেহেতু যদিও জানি, এম এর স্থানাঙ্ক তো জানি না, তাহলে আমি পিএম বের করতে পারবো না। কিন্তু আরেকটা সহজ উপায় হচ্ছে, পিএম রে যদি নিচে নামাই দেও, তাহলে দেখো এম বিন্দুটা যে কথা, আমাদের জেড বিন্দুটা কিন্তু সেম জিনিস, আবার পি বিন্দুটা যে কথা, কিউ বিন্দুটা কিন্তু সেম জিনিস। এখন যদি আমি জেড কিউর মান বের করতে পারি, জেড আর কিউর মান বের করতে পারি, এই জেড কিউটাই হচ্ছে কিন্তু আমাদের পিএম, জেড কিউ বিন্দুটাই হচ্ছে কিন্তু আমাদের পিএম। তাহলে এই যে জেড কিউ, আবার বলি এই যে জেড কিউ, এই অংশটুকুর দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের পিএম। এখন জেড কিউর মান কিভাবে বের করে দেখো, ও কিউর মান কিন্তু হচ্ছে এক্স, আমি আগেই প্রমাণ করে রাখছি। এই যে যেহেতু পি বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে ও থেকে কিউ পর্যন্ত দূরত্বটা হচ্ছে এক্স, আর এদিকে ও থেকে জেড পর্যন্ত দূরত্বটা কিন্তু এ। আমার কেউ না 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 এক্স ইকুয়াল না, আমার কেউ কিন্তু কি বইলো না, মাইনাস এ বইলো না। যেহেতু আমি দূরত্ব মেজার করতেছি, তাহলে কিন্তু সংখ্যাটা নিব শুধু এ। তাহলে জেড থেকে ও পর্যন্ত এ আর ও থেকে কিউ পর্যন্ত হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এ হয়ে যাবে। তাহলে দেখো জেড থেকে কিউ পর্যন্ত হচ্ছে এক্স প্লাস এ। আমাদের সবাই একটু জানাও প্লিজ, এই জায়গাটা কি বুঝছো না আবার রিপিট করব? এই যে এইদিকে যে পিএম এর পরিবর্তে আমি জেড কিউ লিখছি, এটা কি বোঝা যায়? এক্স প্লাস এ লিখছি, এটা কি বোঝা যায়? আচ্ছা আচ্ছা, না বুঝলে কিন্তু বলি, আমি আবার তাও একটু বলি। আমাদের তো আমাদের তো পিএম বের করতে হবে না, এদিকে তো পিএম না, এই যে পিএম না, পিএম রে তুমি নিচে নামাও না, পি বিন্দুটারে নিচে নামাইলে কি পাওয়া যাচ্ছে, কিউ। এম রে নিচে নামাইলে কি পাওয়া যাচ্ছে, জেড। তাহলে আমাদের জেড কিউ বিন্দুর দূরত্বটা বের করে নিতে হচ্ছে। এই যে তুমি এই চিত্রটার দিকে একটু তাকাও, যে এই পিএম এর দূরত্ব যে কথা, জেড কিউর দূরত্ব তো সেম জিনিস,
পিএম যতটুকু লম্বা জেড কিউ তো ঠিক ততটুকুই লম্বা। এখন আসো ও কিউর দূরত্ব কত? ও কিউ কিন্তু হচ্ছে এক্স। কিভাবে বুঝলাম? একটু উপরের দিকে তাকাইলেই বোঝা যায়। যেহেতু আমি এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে রাখছি এক্স কমা ওয়াই, তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে এই যে এতটুকু হবে এক্স আর উপরের দিকে হবে ওয়াই। তাহলে এই যে আমি ও কিউর মান জেনে গেলাম এক্স। ও কিউ যদি এক্স হয় আর এদিকে এই দূরত্বটা যে এটা তো আমরা জানি, তাহলে এদিকে হচ্ছে এ আর এদিকে হচ্ছে এক্স, তাহলে মিলে হয়ে গেল এ প্লাস এক্স। কিসের দূরত্ব এ প্লাস এক্স? জেড কিউর দূরত্ব হচ্ছে এ প্লাস এক্স। আর জেড কিউ যে কথা পি কিউ তো সেম জিনিস। তাহলে আমরা এই জায়গায় লিখে দিতে পারবো এক্স প্লাস এ। আশা করি এতটুকু বুঝতে পারছো। আজকের ক্লাস নোটে ভিডিওটা দেখে দেখে সবাই এই জায়গাটা কিন্তু লিখে নিও। এখন এটা আমরা একটু সমাধান করে নিই। উভয় পক্ষে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এখানে আসবে একটা এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আর এই পাশে আসবে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার। এই কি করছি? উভয় পক্ষে স্কোয়ার করে দিছি, আর কিছু করছি না। এখন এই অংশটারে এই পাশে মাইনাস দিয়ে নিয়ে আসো, তাহলে এই পাশে রইল শুধু ওয়াই স্কোয়ার, আর এখানে লিখে দিলাম এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে কি বলছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো তো একটা বাই চেঞ্জের সূত্র পড়ছে, দেখো তো তারে চিনো কিনা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই বলো এটা কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফোর এসি, হ্যাঁ, মানে ফোর এবি সূত্র। ফোর এবি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে ফোর এবি সূত্র। তাহলে এখানে আছে ফোর, এর জায়গায় এ, আর বি হিসেবে ধরতে পারো তুমি এক্স। একই তো কথা, ফোর এক্স এ অথবা এ এক্স। এই যে ইকুয়েশনটা দেখতেছো, এটি হচ্ছে আমাদের পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন বলতেছি? এটা হচ্ছে আমরা যে পরাবৃত্তটা ড্র করছি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। এবং তোমার যদি বলা হয় যে এ এর পরিচয়টা কি, একটু দেখো এ এর পরিচয়টা কি। এটা তো তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, তাই না? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। এখন যদি বলা হয় এমন যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরো 12x, এভাবে বললাম, তাহলে বলো এ এর মান কত? এখানে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু এক্স। তাহলে আমি বুঝে গেছি যে আমাদের এ এর মান হচ্ছে 3। তাহলে এ এর মান যদি 3 তুমি জেনে যাও, তাহলে এতক্ষণ তুমি যে যে জায়গায় এ বসাচ্ছিলা, যেমন আমরা ফোকাস কি ধরতেছিলাম a0, তাহলে বলবো ফোকাস হচ্ছে 30। তারপরে নিয়ামক রেখার সমীকরণ কি ধরতেছিলাম? x ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এখন বলবো x ইকুয়াল টু মাইনাস 3। তোমাদের আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই দেওয়া হয়েছে না, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বটা কি একটু বলি। উপকেন্দ্রটা তো চিনে গেছো, এই যে ফোকাস বা উপকেন্দ্র। উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই রেখাটার বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। কি বলছি? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দুইটা বৈশিষ্ট্য। উপকেন্দ্রিক লম্ব প্রথমত হচ্ছে উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর লম্ব। নিয়ামক রেখার সাথে উপকেন্দ্রিক লম্বের পার্থক্যটা আর মিলটা একটু শোনো। নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব, উপকেন্দ্রিক লম্ব অক্ষরেখার উপর লম্ব, তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে মিল। আর পার্থক্য হচ্ছে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্র দিয়ে যায় আর নিয়ামক রেখার নাম না জানা বিন্দু দিয়ে যায়। দেখো তো পার্থক্যটা বোঝা যায় কিনা? উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রক দিয়ে যায় আর নিয়ামক রেখার নাম না জানা বিন্দু দিয়ে যায়, এই হচ্ছে তার মধ্যে পার্থক্য। আর মিল হচ্ছে দুইটাই অক্ষরেখার উপর লম্ব। এখন আমার একটু জানা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আসবে? এই সবাই একটু জানা উপকেন্দ্রিক লম্বটা যে অঙ্কন করলাম এটার সমীকরণ কি আসবে? এই যে দেখো উপকেন্দ্র দিয়ে যায়, উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু ছিল a0, উপকেন্দ্র ছিল কিন্তু a0। গুড, এটা আসবে x ইকুয়াল টু a। বুঝছো তো সবাই? কারণ এটা কার সমান্তরাল দেখো তো, y এর সমান্তরাল। এই যে উপকেন্দ্রিক লম্ব আপাতত আমরা যেটা অঙ্কন করতেছি এটা y এর সমান্তরাল, যেহেতু y এর সমান্তরাল তাই x লিখবো। x ইকুয়াল টু অবশ্যই যে বিন্দু দিয়ে যায় তার বুঝ, তাহলে x ইকুয়াল টু a। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা ছিল কিন্তু x ইকুয়াল টু মাইনাস a, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a। দেখো এই সবগুলা কথা তোমরা এখন যা পড়তেছো অবশ্যই এগুলা ঠিক থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে যদি আমরা চিত্রটা অন্যভাবে দিই। এখন এটা কোন দিকে মুখ করা ছিল মনে আছে তো? এটা কিন্তু x অক্ষের দিকে মুখ করা ছিল। তার জন্য যে আমরা ইকুয়েশনটা প্রুভ করছি কি আসছে? y স্কয়ার ইকুয়াল টু 4ax।
একটু খেয়াল করো, যার দিকে মুখ করা আছে আমরা পরাবৃত্ত চিনবো কিভাবে? প্রথমত হচ্ছে পরাবৃত্ত চিনবো কিভাবে? পরাবৃত্ত চিনার সহজ উপায় হচ্ছে এই যে এক্স এবং ওয়াই, যে কোনো একজনের পাওয়ার থাকবে 1, অপরজনের পাওয়ার থাকবে 2। যখন দেখবা এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো একজনের পাওয়ার 1, অপর একজন পাওয়ারের মান 2, তাহলে এটি হচ্ছে আমাদের পরাবৃত্ত। এটা নিয়ে আমি আগামী ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করব। শুধু একটা কথা বলে রাখি, আমাদের পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে মুখ করা ছিল, তাই এক্স এর পাওয়ার ছিল 1। এখন যদি পরাবৃত্তটা উপরের দিকে মুখ করা থাকতো তাহলে কি হইতো বুঝতেছো? তখন কিন্তু চলে আসতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটা আমরা আগামী ক্লাসে প্রুভ করব। এখানে এখানে দেখো স্পষ্টতই বোঝা যাচ্ছে, যেহেতু উপরের দিকে মুখ করা আছে, তাহলে ওয়াই অক্ষের দিকে মুখ করা আছে, তাহলে ওয়াই এর পাওয়ারটা থাকবে 1। তাহলে যার দিকে মুখ করা থাকবে তার দিকে পাওয়ার থাকবে 1। এখন যদি নিচের দিকে মুখ করা থাকতো তাহলে লিখতাম এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। আমাদের টাইম শেষ, তোমাদের আজকে আর জয়েন দেওয়া লাগবে না, একটু পরে ফিজিক্স ক্লাস আছে। আর এই টাইমে রেগুলার ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি 10টা 30, যেন বলা না লাগে। আর যদি এইদিকে মুখ করা থাকতো, এইদিকে যদি মুখ করা থাকতো তাহলে লিখতাম ওয়াই স্কোয়ার